শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে নির্বাচন ও সরকারি কোনো পদে যাওয়ার সুযোগ থাকছে না। মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর জামিন আবেদন খারিজ। রাজাকার বিরোধী বক্তব্য দিয়ে প্রাণ সংশয়ে জুলাই আন্দোলনের ৯ দফা ঘোষণা করা কাদের। ডাকসুতে জয় নয়, শুধু বেঁচে থাকতে চান। ২১শে আগস্ট গ্রেনেড হামলার সকল আসামিকে খালাসের রায় বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। সঠিক ও স্বাধীন তদন্তের আদেশও প্রত্যাহার। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার। অঙ্গ প্রতিস্থাপন করে অমর হওয়ার আলোচনা করছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। কবি, লেখক, চলচ্চিত্রকার প্রেমেন্দ্র মিত্রের জন্মদিন আজ। নামের মতোই সারা জীবন হাস্যরস আর প্রেম বিলিয়ে গেছেন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি জনপ্রতিনিধি অথবা সরকারি কোনো পদ বা দায়িত্বে থাকতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এটি গৃহীত হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩ এ সেকশন ২৩ যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম হাসিবে উল্লাহ পিয়াস বৃহস্পতিবার শুনানি নিয়ে জামিন নামঞ্জুর করে আদেশ দেন। ২৮শে আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এই আলোচনা সভায় মব হামলার শিকার লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না সহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরের দিনই শুক্রবার শাহবাগ থানা সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে অপপ্রচারে আতঙ্কিত হয়ে পড়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে বলেছেন, ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। আব্দুল কাদের জুলাই গণঅভ্যুত্থানের সময় সমন্বয়ক হিসেবে ৯ দফা ঘোষণা করে পরিচিত হয়ে ওঠেন। গত বছর সরকার বিরোধী আন্দোলনের সময় ৭ সমন্বয়ককে যখন আটক করে ডিবি কার্যালয়ে ধরে নেওয়া হয়েছিল, সে সময় সংবাদ মাধ্যমে কাদেরের পাঠানো বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি জানানো হতো। সেই রাজাকারে নিয়ে কথা বলার পর থেকে যে শুরু হয়েছে, প্রতিনিয়ত সেটা আরো বাড়ছে বলে উল্লেখ করে আব্দুল কাদের লিখেছেন, তারপর থেকে আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই, শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত পড়বেন? মানুষকে কতটুকু বা ধৈর্য ক্ষমতা থাকে? মানুষের কতটুকু বা ধৈর্য ক্ষমতা থাকে? আমি আর কতদিন নিতে পারবো জানি না। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৬৩ জন। এবছর মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩,৩০৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আরো ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। তাতে এবছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। ঢাকার সাবেক বঙ্গবন্ধু এভিনিউ এ ২১ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে
রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। খালাসের রায় বহাল রাখলেও হাইকোর্টের রায়ের একটি অংশ সংশোধন করে দিয়েছে আপিল বিভাগ। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, 21শে আগস্টের হত্যাকাণ্ডের সঠিক ও স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। ওই অংশটি বাদ দিয়েছে সর্বোচ্চ আদালত। 2012 সালে এ মামলার সম্পূরক অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ এ ওই হামলা চালানো হয়। হামলার অংশ নেয় হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ইজি জঙ্গিরা। তারা সহযোগিতা নেয় বিদেশি জঙ্গিদের। আর এই ষড়যন্ত্রের পেছনে ছিল তখনকার 4 দলীয় জোট সরকারের শীর্ষ পর্যায়ের ইন্ধন। হামলার ব্যবহৃত আরজেস গ্রেনেড আনা হয় পাকিস্তান থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা একান্তই তার নিজের। তার ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সমাধান আমরা করব। তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি আমার জানা নেই। তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারব। সরকার নিজে থেকে উদ্যোগ নেবে কিনা জানাতে চাইলে এই উপদেষ্টা বলেন, আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। তিনি যখন দেশে ফিরতে চাইবেন আমাদের যতটুকু সহায়তা করা অবশ্যই করব। এবার ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার। একজন প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না, যার দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 16 ফুট আর প্রস্থ 9 ফুট। আর নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেখে এমন বিধান রাখা হয়েছে প্রস্তাবিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায়। নারীদের সাইবার বুলিং রোধ করা, বিদেশি কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর প্লট জালিয়াতির সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা এ চিঠি পাঠান। চিঠিতে দুর্নীতির মামলায় করা আসামি শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে এই রেড অ্যালার্ট জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পুলিশ হেডকোয়ার্টারকে অবগত করা হয়। চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে। ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত বেশ কয়েকজন আমলা, বিচারপতি, সেনা কর্মকর্তা এবং এদের অনেকের স্ত্রীর পাসপোর্ট দেওয়ার বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে। সম্প্রতি তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র বা এনওসি দেওয়া হয়। এদের মধ্যে কয়েকজন জুলাই হত্যা মামলার আসামি। কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত অভিযোগের তদন্ত চলছে। এছাড়া একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক দুর্নীতির অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এনওসি পাওয়ার পরপরই সংশ্লিষ্টদের বেশ কয়েকজন দ্রুত পাসপোর্টে হাত পেয়েছেন। ইতোমধ্যে এদের কেউ কেউ দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আগস্টের সরকার পতনের পর সাবেক মন্ত্রী, এমপিদের পাসপোর্ট বাতিল করা হয়। এছাড়া বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তা, বিচারপতি ও ভাইস চ্যান্সেলরের পাসপোর্ট নবায়নের নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিশেষ করে কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট রূপান্তরে কঠোর বিধিনিষেধ আরোপ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অজ্ঞাত কারণে হঠাৎ করে আগের সেই কঠোর অবস্থান থেকে সরে এসেছে সরকার। নাম গোপন রাখার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাসপোর্ট পেলেও যারা অভিযুক্ত তাদের পক্ষে সহজে দেশ ত্যাগ করা সম্ভব হবে না, কারণ ইমিগ্রেশনই তাদের আটকানো হবে। তবে অনেকেই তাদের লাল পাসপোর্ট নিয়ে ভোগান্তির মধ্যে পড়েছেন। সবকিছু বিচার বিবেচনা করে সংশ্লিষ্টদের পাসপোর্টের বিষয়ে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার ঢাকার ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়া এ আদেশ দেন বলে জানিয়েছেন
দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম তিনি জানান, জিএম কাদের ও তার স্ত্রী বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে গত রোববার আবেদন করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম। আবেদনে বলা হয়, রংপুর ৩ আসনের সাবেক সংসদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ অন্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে ও দেশের বাইরে স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। চীনের বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে একে ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে কিভাবে জীবন দীর্ঘায়িত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করতে শোনা গেছে। গোপন মাইকে তাদের এ কথোপকথন ধরা পড়েছে। কথোপকথনের অনুবাদ অনুযায়ী পুতিন বলেন, বায়োটেকনোলজির নানা উদ্ভাবনের ফলে অমরত্ব লাভ করাও সম্ভব। ওই কথোপকথনের অনুবাদ ধরা পড়ে মাইকে। সিবি রুশ দোভাষীকে রুশ ভাষায় বলতে শোনা যায়, আগে ৭০ বছরের বেশি বাঁচার ঘটনা ছিল বিরল। এখন বলা হয় ৭০ বছরের বয়সের মানুষ ও শিশু। এরপর পুতিন কিছু একটা বলেন যা স্পষ্টভাবে শোনা যায়নি। পরে তার দোভাষী মান্দারিন ভাষায় সে কথার অনুবাদ করে বলেন, বায়োটেকনোলজির উন্নতির ফলে মানুষের অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব। ফলে মানুষ আরো তরুণ থাকতে পারবে, এমনকি অমরত্ব লাভ করা সম্ভব। এরপর সির দোভাষী বলেন, পূর্বাভাস অনুযায়ী এই শতাব্দীতে মানুষের ১৫০ বছর পর্যন্ত বাঁচার সম্ভাবনা রয়েছে। প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি কবিতা, গল্প, উপন্যাস ও বিজ্ঞান কল্পকাহিনীতে নিজস্ব স্বাক্ষরও রেখে গেছেন। তার লেখায় ছিল গভীর মানবিকতা, সমাজ সচেতনতা ও তীক্ষ্ণ ব্যঙ্গ। গগনচুম্বী বা মশার মতো গল্পে তিনি আধুনিক নগর জীবনের সংকটকে তুলে ধরেছেন অনন্য ভঙ্গিতে। তার কবিতায় যেমন ছিল রোমান্টিকতা, তেমনই ছিল বিদ্রোহের সুর। প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যে বিজ্ঞান চিন্তার প্রসার ঘটিয়েছেন, যা আজও প্রাসঙ্গিক। আজ ৪ঠা সেপ্টেম্বর প্রেমেন্দ্র মিত্রের জন্মদিন। বেনারসে জন্ম এই শিল্প নক্ষত্রের সাহিত্য জীবনের শেকড় প্রথিত ঢাকায়। কল্লোল যুগের এই কবির অবদান আছে বাংলা সিনেমাতেও। জন্মদিনে প্রেমেন্দ্র মিত্রের প্রতি প্রেম ও শ্রদ্ধা নিবেদন করেছে বাঙালিয়ানা পরিবার। দ্বিতীয়বারের মতো স্থাপত্যের সম্মানজনক স্বীকৃতি হিসেবে আগা খান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন মেরি তাবাসসুম। তারা নকশা করা খুদি বাড়ি প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার ২০২৫ এর মনোনীত রর জন্য ২০২৫ জন্য রিপিট তারা নকশা করা খুদি বাড়ি প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার ২০২৫ জন্য মনোনীত হয়েছে। ২রা সেপ্টেম্বর কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এ পুরস্কারের জন্য মেরিনা তাবাসসুম সহ ৭ বিজয়ীর নাম ঘোষণা করা হয়। আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রতি ৩ বছরে একবার এ পুরস্কার দিয়ে থাকেন। এর আগে ২০১৬ সালের স্থাপত্যের জন্য আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন। ঢাকার উত্তরে দক্ষিণ খান এলাকায় নিজের দাদির দেওয়া জমিতে বায়তুর রৌফ মসজিদের স্থাপত্যের জন্য এ পুরস্কার পান। এর আগে ২০০৪ সালে প্রথমবার এ পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন তিনি। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে শেষ হলো। ধন্যবাদ।